সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। প্রিয় দর্শক, আজ এমন একজন রাজনীতিবিদের সাথে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি যিনি ঢাকা জেলা ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক কথায় বলতে পারেন সংগ্রামী সফল সাধারণ সম্পাদক। তিনি ছাত্রদলের দায়িত্ব পালন করা অবস্থার পূর্বে সাভার থানা ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আমি তার একটি ইন্টারভিউ গ্রহণ করতে সক্ষম হয়েছিলাম। সেখানে দেখেছিলাম তার নির্যাতন, নিপীড়ন এবং কর্মকাণ্ডে। প্রিয় দর্শক, বিগত 17 বছরের তার কর্মকাণ্ড সম্পর্কে যদি আপনাদের অবগত করতে চাই, এক কথায় বলতে হবে বিগত দিনে তিনি গ্রেফতার হয়েছেন 5 বার, 47টি মামলার দায়ভার নিয়ে। এখানেই শেষ নয়, কারাবরণ করেছেন 700 দিনের অধিক, রিমান্ডে ছিলেন 70 দিন, একটানা 23 দিন। চোখ বেঁধে হত্যা করা হবে, চালিয়ে দেওয়া হবে ক্রসের নামে, এমনটাই ছিল তার পরিবারকে তাকে নিয়ে দেয়া হুমকি। উদ্দেশ্য ছিল শতকের পর শতক জমি বিক্রি করে টাকা 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 তাদেরকে তুলে দিতে হবে, বিনিময়ে প্রাণ ফিরে পাবে রেজাউল করিম জুয়েল। আসুন আমরা কথা বলি রেজাউল করিম জুয়েলের সাথে। লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেঁচে আছি, ভালো আছি। এটিএন বাংলার 10 মিনিট উইথ ইমরান অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এসেছিলেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ স্যার এসেছিলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এসেছিলেন এবং অন্যান্য আরও অনেকেই সিনিয়র পার্সনে এসেছিলেন। তো সেই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। প্রথমেই বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। জুয়েল সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া ছাত্র সংগঠন ছাত্রদলের সাথে কিভাবে আপনি সম্পৃক্ত হয়েছিলেন? আমার ছাত্র জীবন শুরু হয় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। আমার বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের যারা সিনিয়র ছিল তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ভালো লাগতো তাদের আচার ব্যবহার, সার্বিক কর্মকাণ্ড। বিশেষ করে আমার চাচা ছাত্রদলের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন। আমার ফ্রেন্ড রাশেদুল্লাহ হোসেন রাশেদ, তার সাথে সম্পৃক্ত ছিলাম এবং রাজনীতিতে মূলত তার সাথেই আমার আশা। আমরা জানতে চাচ্ছি শুরু থেকে এই পর্যন্ত কোন কোন জায়গাগুলোতে আপনি দায়িত্ব পালন করেছেন? আপনি জানতে চেয়েছেন তাই আমি বলি। আসলে আমি ছাত্রদলে দীর্ঘ সময় আমি পদে ছিলাম। ছাত্রদলের ইউনিয়নের সম্মানিত সদস্য ছিলাম, তারপর থানা আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম, থানার ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলাম, থানার আহ্বায়ক ছিলাম এবং ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘ সময়, ঢাকা জেলা বিএনপির সহছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। জুয়েল সাহেব, আমরা দেখেছি ঢাকা জেলার ভূমিকা আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ছিল এবং এই আন্দোলন সংগ্রাম করার কারণে ঢাকা জেলার রাজনীতিবিদদের উপর প্রশাসনের প্রসারও বেশি ছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছি 2-3 জন সর্বোচ্চ নির্যাতিত ব্যক্তির মধ্যে আপনি অন্যতম একজন। আমাদের প্রশ্ন আপনার কাছে, এই 17 বছরে কি কি উপহার বিগত সরকার আপনাকে দিয়েছে? আপনি ঠিকই বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আসলে আমাকে অনেকগুলোই উপহার দিছে। তার মধ্যে কিছু উপহারের কথা আপনাকে বলি। সেটা হলো 47টার মতো মামলা, প্রায় 700 দিনেরও উপর আমি জেল খেটেছি, 5 বার গ্রেপ্তার হয়েছি, প্রায় 70 দিনের মতো রিমান্ড, তার মধ্যে 23 দিন একসাথে। 2টা বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরি ঘটনা।
সেটা হলো আমাকে যখন দারুসালাম থানায় অ্যারেস্ট করা হয়, তখন রাস্তা থেকে অ্যারেস্ট করা হয়, কিন্তু ওই জায়গায় আমাকে মামলায় দেখানো হইতেছে যে আমার ঘরে 250 বোম পেয়েছে। তো আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তো আমার বাবা তার পরিচয় নিয়ে ওসি সাহেবের সাথে কথা বলে যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার ঘরে তো তাকে অ্যারেস্ট করা হয়েছে রাস্তার থেকে, কেন আপনারা তার বাসায় বোম পাওয়া যায় মামলায় তুলে দিতেছে। তখন আমার আব্বা অনেক রিকোয়েস্ট করছে, তাতেও কোনো কাজ হচ্ছে না, আমার সাথে দেখা করতে দেওয়াও সুযোগ করে দেওয়া হয়েছে না। তখন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা যে এর জন্য দেশ স্বাধীন করছি, সে কান্না করে চোখের পানি ফেলছে। তখন তো শুধু টাকা আর টাকা। তা আমার বাবা নানান জায়গা থেকে অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে টাকাই না, তারপরে তাদের দেওয়া হয়। তারপরও আমার 22টি বোমসহ আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফ্যাসিস্ট মানে নির্যাতন, নির্যাতনের কথা বলে তো শেষ করা যাবে না। তো তার মধ্যে একটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি এখনও ঘুম থেকে জেগে উঠে সেই রাতের কথা মনে পড়ে। আমাকে যখন বলা হলো তো শেষ ইচ্ছা কী, বেদম মারপিট করে, তারপরে রিমান্ডে কারেন্টে শর্ট দেয় আর বলে তুই আরিচা মহাসড়কে কতজন মানুষ আগুনে পুড়িয়ে মারছস আর কতটা গাড়ি ভাঙছস, নির্বাচন সামনে রেখে তোদের কি কি কর্মকাণ্ড আছে, কোথায় মানুষ মারবি, কোথায় গান জ্বালাবি, তোর নেতাদের কি নির্দেশ, এরকমভাবে আমাদের টর্চারিং করছে। একসাথে 3 দিন রিমান্ড নিল আমার শেরেবাংলায়। 2 দিন রিমান্ডের সময় তো আমি এমন মার আর কারেন্টে শর্ট দিছে যে 3য় দিন আমি উঠার মতো অবস্থা নাই। কিন্তু 3য় দিন আমাকে 2 জনে ধরে নিয়ে যায় চেয়ারে বসাইছে, ওই জায়গায় 2 হাতে লকআপ লাগাইছে। লাগানোর পর আমাকে বলে যে শেষ ইচ্ছা কী। যখন আমার শেষ ইচ্ছা জানতে চায় তখন আমি 2টা মেয়ের কথাই করছি। আমার ছোটো ছোটো 2টা বাচ্চা ছিল। তখন 2টা বাচ্চাকে দেখার কথা বলার পর দেখি সকালে 8টার দিকে আমার 2টা মেয়ে এসে হাজির। তো আমাকে গারদে থেকে বের করে নিয়ে বাচ্চাদের দেখালো। আমি বাচ্চাদের জোরে ধরার পর মনে হলো যে আমার হয়তো এইটাই শেষ বাচ্চাদের সাথে দেখা, কারণ আমি তো জানি যে আমাকে কি করবে, কি অবস্থা, আমাকে তো আগের দিন রাত্রে বলছে। এখন আমি তো বাচ্চাদের সামনে ফ্যামিলির কাউকে বোঝাইতেও পারতেছি না, বলতেও পারতেছি না। আমার মনে হয় যে এটাই ছিল, যে এইটাই মনে হয় আমার বাচ্চাদের শেষ দেখা। ধরেই নিয়েছি হয়তো আমার জীবনের শেষ দিন হয়তো আজকেই। তো রাতে যখন আমাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, বেড়িবাঁধে নামানো হয়, তখন চোখ বাঁধা অবস্থায় বন্দুকের গোড়া দিয়ে পায়ের মধ্যে যখন আঘাত করে আর জিজ্ঞেস করে যে তোদের কি পরিকল্পনা, কে কে আছে জড়িত, সাভার যে 2টা মার্ডার হয়েছে এটার সাথে কে কে সম্পৃক্ত, এটার নির্দেশনা কে, এইসব বিষয় আমাকে জিজ্ঞেস করছিল। কিন্তু আমি কারো কথা বলিনি, যে গেলে আমি নিজেই মারা যাই, দৃঢ়তার সাথে আমি নিজের মৃত্যুবরণ করছি, কিন্তু অন্য কারো ক্ষতি হোক সেই বিষয়ে আমি কখনো মুখ খুলিনি। এত টর্চারিং আসলে না বলার তো সুযোগই নাই। আমি তো এক পর্যায়ে বলেছি সাভার থেকে আশুলিয়া পর্যন্ত যত গাড়ি ভাঙচুর, তারপরে আগুন পুরা মানুষ যা আছে এগুলো সব আমিই করছি। মানে ওই মুহূর্তে তো নিজে তো শেষই, আমি সব নিজে স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমি কোনো নেতাকর্মীর নাম বলিনি। তারপর বললো যে ঢাকা এসে কোথায় থাকিস। তো আমার এক বন্ধু ছিল যে জায়গায় আমি ছিলাম, তার বাসায় গেলাম, তাকে রেস্ট করলো। আমি লাস্ট কলে আমার এক ফ্রেন্ড বিদেশ থেকে আসছে, 31 নাইটের সময় আমি ফোন দিয়েছিলাম ওকে, ফ্রেন্ডকে, ওকে ধরে নিয়ে আসলো। আমার মোবাইলে কার কার নাম্বার ছিল তাদের কাছ থেকে ফোন করে টাকা নিয়েছিল। আমার যখন এই জায়গা থেকে নির্যাতন করা হয়, আমার শরীরে এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় আমি ব্যথায় জর্জরিত ছিলাম না। আমি প্রায় 2 থেকে 2.5 মাস জেলখানার ভিতরে বাথরুমে বসতে পারতাম না, অন্যের সহযোগিতা ছাড়া। এমতো অবস্থায় আমাকে সাভার থানার 23 দিনের রিমান্ডে নিয়ে আসে। সাভার থানার 23 দিনের রিমান্ডে আসার পর সাভার থানার যে নাটকীয় অবস্থা তৈরি হলো, এটা দেখার পর আমার আবারও মনে হলো যে মনে হয় এই যাত্রা মনে হয় আর বাঁচব না। আমার সাথে কথা বলতে গেলে চোখ বেঁধে নিয়ে যায়। 23 দিনের রিমান্ড, প্রতি রিমান্ডে 1 লক্ষ টাকা করে দাবি। এমন অবস্থায় আমার আর্থিকভাবে যে কী ক্ষতিগ্রস্ত, কারণ সবাই জানে যে আমার এইবার ক্রস দিয়ে দিবে, যার কারণে আমার ফ্যামিলি অল্প মূল্যে জমি বিক্রি করে সর্বোচ্চ দেশ তারা চেষ্টা করছে। এবং প্রতি রাত্রে শিফটি বাই শিফটি, মানে সকালে যে ছিল, দুপুরে আরেক গ্রুপ, রাত্রে আরেক গ্রুপ পাহারা দিত, যাতে আমাকে ক্রসের জন্য বাইরে বের করে না নেওয়া হয়, ওই সময় যাতে তারা সম্পৃক্ত থাকে, সাথে সাথে থাকে। একদিন রাত্রে
খবর এলো যে আমাকে আজকে রাত্রে ক্রসের জন্য নিয়ে যাবে। কোথায় ক্রস করবে, ফুলবাড়িয়া কবরস্থানের সাথে ক্রস করবে, এটাও অন্যান্য লোকের মাধ্যমে জানা। তখন আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান তিনি আমার পাশে দাঁড়ান এবং তিনি ওই মুহূর্তে এক ফোঁটাও সে ঘুমায় নাই, সারা রাত জেগে এই ওসির সাথে সুপারিশ, ওই সময় যত প্রকার, এবং পার্টি অফিসে যায় ম্যাডামের সহযোগিতা নেওয়া, এবং আমান ভাইয়ের খুব ঘনিষ্ঠ খোয়েম সাহেব রাজবাড়ি থেকে নির্বাচন করছে সাবেক এমপি, তিনি আর কয়েকজনে মিলে এই জায়গায় যত প্রকার তকবির করা লাগে এবং আমার ফ্যামিলি থেকে যত প্রকার অর্থ লাগে সর্বোচ্চ দিয়ে তারপরে আমার ক্রসের বিষয়টা ক্লোজ করা হয়। এবং তখন তো শুধু পুলিশ না, আওয়ামী লীগের যারা পেতাত্তারা আছে তারাও তো টাকা খেয়ে গেছে। আমার বাবা তো তখন ডানেভাবে কোনো দিকে দেখে নেই, তার দরকার তার ছেলে, তাৎক্ষণিক টাকার প্রয়োজন, যেভাবে পারছে আমার বাবা জমি বিক্রি করে কম পয়সায় হোক, যেভাবে টাকার দরকার তার এনি হোক, সে টাকার সাপোর্টটা এনি হোক সে দিয়ে গেছিল। আমার রিমান্ডের এই ক্রসের খবরে মানে পুরা সাভারের লোক পুরা বিতাড়িত, মানে কেউ বিএনপি যারা করে কেউ ছিল না সাভারের মধ্যে, এতটা আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী লীগের বড় বড় রাঘবলরা আমার বিষয়টা নিয়ে তখন মাথা ঘামাইছে। বড় একটা বিষয় আমার মুক্তি চায় পোস্টার ছাপাইছিল, আমার স্ত্রী আমার বোনকে দিয়ে সেগুলো আবার দেওয়ালে দেওয়ালে থেকে উঠানো হয়েছে, প্রেশার গেট করে এগুলো উঠাও। প্রতিনিয়ত তাদের একটা বায়না ছিল, টাকা এটা করতে হবে, এটা করতে হবে, এরকম একটা পজিশন। আমার দুটা বাচ্চার দিক তাকায়া সার্বিকভাবে আমার আম্মু আব্বু যারা কান্নাকাটি করে সবসময় যে এই কারোদের সামনে এই 23 দিন তারা পার করছে। প্রত্যেক দিন আয়োগকে টাকা দিতে হয়েছে, ওসি সাহেবকে টাকা দিতে হয়েছে, এই দিক দিয়ে পরিবারের কাছ থেকে অর্থ নিয়েছে, আবার আমার রাতে নির্যাতনের আমার শিকার হইতে হয়েছে। আওয়ামী লীগের তাদের টাকা না দিলে তো ঝামেলা তারা করবেই, তারা করছে এবং তারাও আমার শরীরে আঘাত করছে রিমান্ডে। আরেকটা কথা বলি, আসলে মামলা কতটা ভয়ঙ্কর। ডিবি পুলিশ যখন সাভার থেকে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে আসে মোহাম্মদপুরে গাড়ি রেখে, আমি যে মনে করছি এই জায়গা থেকে একটু একটা ট্যাক্সি নিয়ে আমি চলে যাবো অন্য কোথাও, কারণ আমার গাড়িটা ফলো করছে। তখন সিভিল ছিল, তখন আমি দৌড়তে কোনো ভবনের সামনে, আমি তো সিভিলের কাছে অ্যারেস্ট হইতে চাইনি, পুলিশের কাছে অ্যারেস্ট হব গুম হওয়ার ভয়ে। এখন পুলিশ নিয়ে আমাকে শেখ হাসিনা হত্যা মামলায়, শেখ হাসিনার হত্যা করার মামলায় আমাকে ঢোকায়। মানে কি এক দেশে বসবাস করছি, আসলে বলার মতো কিছু নাই। আমি শুধু একা নই, এরকম আমাদের ঢাকা জেলায় সারা বাংলাদেশেই তো এরকম নির্যাতনের শিকার, গুমের শিকার। আপনারা জানেন আমাদের দেশনেত্রী আপসন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায়ও কারাবরণ করেছে। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তাকে তো নির্যাতন করে মেরে ফেলারই চিন্তা করেছিল। আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, তিনি একবার কারা নির্যাতিত হয়েছেন। আমাদের মমতা মামি ভাবি, মা সমতুল্য, সে ভাবিও কারাবরণ করছেন, সাজাপ্রাপ্ত হয়েছেন। এগুলো দেখার পর আমি নিজের যে কষ্টটা, যে মৃত্যুর মুখে থেকে ফেরত আসা, এটা আমি অনেকটা ভুলে গেছি। জুয়েল সাহেব, আমরা দেখেছি বিগত দিনে ঢাকা 2 সংসদীয় আসনে আপনাদের নেতা আমানুল্লাহ আমান সাহেব বেশ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। বর্তমানে আবার বিএনপি থেকে ওনাকেই প্রার্থী করা হয়েছে। বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে বিগত দিনের উন্নয়নকে সামনে রেখে আমাদেরকে কিছু বলুন। আমানুল্লাহ আমান তো আমানুল্লাহ আমানই, ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না। ঢাকাবাসী বলি উন্নয়নের অপর নাম আমানুল্লাহ আমান। যখন আমানুল্লাহ আমান 90-তে নির্বাচিত হয় প্রথম, তখন এমনও ইউনিয়ন ছিল যে ইউনিয়নে একটা ইটাও ছিল না, বিদ্যুৎ তো কেরানীগঞ্জে ছিল না বললে, সব তো আমানুল্লাহ আমানের সময়। অনেক উন্নয়ন করছে কেরানীগঞ্জে। ঠিকই তারই ধারাবাহিকতা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে ঢাকা 2-এ সম্পৃক্ত হয়ে আমার সাভারের 3টা ইউনিয়ন, তখন এই 3টা ইউনিয়নও তার উন্নয়নের ছোঁয়া ছিল। মামা একটা সংযোগ সড়ক তৈরি করে, তারপরে ভাকুরতা দিয়ে একটা কেরানীগঞ্জের সাথে সংযোগ সড়ক, এর মধ্যে 7টা ব্রিজ থাকে, তারপর আমিনবাজারের মেডিকেল। তখন তো নির্বাচনী আসন ছিল না, তখন এগুলো সে করে দিয়েছে এবং তার কাছে গেলে কোনো কিছুই পাওয়া যায় না এমন কোনো বিষয় ছিল না। তিনি সর্বদিক দিয়ে চেষ্টা করছে মানুষের পাশে থাকার জন্য। এলাকা ঢাকা, বিশেষ করে ঢাকা জেলার প্রতি তার একটা দুর্বলতা, ঢাকা জেলার সন্তান এবং ঢাকা জেলার মানুষ তাকে অ্যাজ এ ম্যান হিসেবে
নারী পুরুষ সবাই তাকে ভালোবাসে। আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান প্রায়ই বলে থাকেন, এই এলাকার উন্নয়নের জন্য যখন যা চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তখন তাই পেয়েছেন, যার কারণে ঢাকার পাশে আরেকটি ঢাকা তিনি উপহার দিতে পেরেছেন। কাজেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে চিরঋণী। আমরা মন থেকে দোয়া করি সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। কেরানীগঞ্জের জন্য যা চেয়েছি তিনি তাই দিয়েছেন, আমাকে কোনোদিন কোনো না শব্দটা করেন নাই। এই কেরানীগঞ্জের উপর বুড়িগঙ্গার উপর একটা ব্রিজ হওয়ার কথা, আমি বলছি ম্যাডাম একটা ব্রিজ হবে না, জিঞ্জিরা বাউবাজার ব্রিজ করতে হবে, ওয়াশপুর বসিলা ব্রিজ করতে হবে, তোরাগের উপর ব্রিজ করতে হবে, আলিপুর ইটাভাড়া ব্রিজ করতে হবে। বুড়িগঙ্গা নদীর উপর যদি এরকম একাধিক ব্রিজ হয় তাহলে বুড়িগঙ্গার ওই পারে আরেকটা ঢাকা শহর হবে কেরানীগঞ্জ। তিনি নির্দেশ দিলেন অর্থমন্ত্রীকে, যোগাযোগ মন্ত্রীকে একটার পর একটা করে দেন। জিঞ্জিরা বাউবাজার ব্রিজের কাজ শুরু করতে তিনি আসলেন, ওয়াশপুর বসিলা ব্রিজের কাজ শুরু করতে তিনি আসলেন। ইটাভাড়া ব্রিজ হয়ে গেল তখন তিনি যে উদ্বোধন করলেন, জিঞ্জিরা বাউবাজার ব্রিজ উদ্বোধন করলেন, বসিলা ব্রিজ উদ্বোধন করলেন। তোরাগের উপর 8টা ব্রিজ করে আমরা আমিনবাজার সাথে সংযোগ দিলাম মারিচা রোডের সাথে। আজকে তিনি অসুস্থ, এই কেরানীগঞ্জের জন্য যা চেয়েছি, রাস্তাঘাট, জিঞ্জিরা সৈয়দপুর রাস্তা 2 লাইনের বিচার ছিল, উনি স্পাইনি কলেজে, আমি ডাকসুর বিপি হওয়ার পর সম্পর্ক হয়েছিল স্পাইনি কলেজে, তিনি এসে কেরানীগঞ্জের জনগণের কাছে দিয়ে গেলাম এই কথা বলে আমাকে সেদিন কেরানীগঞ্জের মানুষের তুলে দিয়ে দিয়েছিলেন। এরপর 4বার আমাকে নমিনেশন দিয়েছেন, 4বারই এমপি হয়েছি, আপনারা বানিয়েছেন আমাকে। আজকে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। আজকে বেগম খালেদা জিয়া কাঁদছে, বাংলাদেশ কাঁদছে। বিগত দিনে ঢাকা 2 সংসদীয় আসনের আন্দোলন সংগ্রামে অমি সাহেবকে নিয়ে আপনারা বেশ জোরালো ভূমিকা পালন করেছেন, ওনার সম্পর্কে যদি কিছু বলেন। আপনারা জানেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ব্যারিস্টার, সে লন্ডন লেখাপড়া করেছেন, ওই জায়গায় ছাত্রদলের লন্ডন শাখায় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন, তারপর ঢাকা জেলা বিএনপির সহসভাপতি ছিলেন, ঢাকা জেলা বিএনপির এখন সাংগঠনিক সম্পাদক। একটা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, তারপরও তার যে মেধা, তার যে দূরদৃষ্টিতা আসলে অবাক হওয়ার মতো। এত অল্প সময়ে, অল্প বয়সে তার যে চিন্তা ভাবনা, জ্ঞান ধারা ঠিক বাবার এই পিঠ আর ও পিঠ। সংগঠনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে তিনি দূরদৃষ্টিতা অনেক। এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে 18 সালের পরে থেকে বিশেষ করে তার যে ভূমিকা, ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি ঢাকার আন্দোলনের প্রতিটা প্রোগ্রামে আমাদের সকলকে সাথে নিয়ে রাজপথে ছিলেন। এই রোদ বৃষ্টি অপেক্ষা করে তিনি আমাদের সাথে থাকতেন, পিচ জ্বালায় পথে বসতেন এবং প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আমাদের সাথে এই পিচ জ্বালায় পথে বসে থাকেন। এটা আমানুল্লাহ আমানের ছেলে বলেই সম্ভব। সে তার নিজের যোগ্যতায় আমাদের সাংগঠনিক অভিভাবক হয়েছে এবং সকল কর্মকাণ্ডের প্রতিটা ইউনিয়নে কিভাবে কমিটি গঠন করতে হবে, কাদের নেতৃত্ব দিতে হবে, কাদের নিয়ে সামনে কাজ করা যায়, কাদের ফ্রন্ট সাইডে রাখবে, কাদের ব্যাক সাইডে রাখবে, বিগত আন্দোলনের সময় কোথায় আমরা দাঁড়াবো, সব কিছু এত সুন্দর গোছানোভাবে তিনি আমাদের বলতেন এবং আমরা ওইভাবেই কাজ করতাম এবং আমাদের সবসময় সাহস জুগিয়েছে, সবসময় পাশে ছিলেন। আর আমরা অবশ্যই ভাগ্যবান তার মতো একটা সৎ এবং যোগ্য একটা নেতৃত্ব পেয়েছি। সর্বশেষ আপনার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই ঢাকা 2 সর্বস্তরের জনগণকে। আপনারা জানেন আমানুল্লাহ আমান কী পরিমাণ উন্নয়ন করেছে এবং আগামী নির্বাচনে সবাই আমরা ধানের শীষে ভোট দেব এবং সেই উন্নয়নের ধারাটা আমরা অব্যাহত রাখব। এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই জেল জীবন তুলে ধরার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।